আসেন, একটা সময় আসতো ব্যথা যন্ত্রণা মানে শুধু পিতৃতুল্য বা মাতৃতুল্য মানুষরা আসতেন, কিন্তু এখন অনেক ইয়ং পার্সনও আসছেন পেন, আনকন্ট্রোলড পেন নিয়ে। এবং এই ব্যথা নিয়ে তারা এতটা নাজেহাল, কেউ আসতেন ধরুন ঘাড়ে ব্যথা নিয়ে, কেউ আসতেন কোমরে ব্যথা নিয়ে, কেউ বা আসতেন হাঁটুর নিচে ব্যথা নিয়ে, কেউ বা আবার বলতেন সকালে ঘুম থেকে ওঠার পর বিছনা থেকে নামার পর গোড়ালির নিচে অসহ্য ব্যথা হচ্ছে, 5 মিনিট বাদে ব্যথাটা কমে যাচ্ছে। আবার কেউ বা হাঁটুর ব্যথার ক্ষেত্রে বলতেন যে বসা থেকে উঠে দাঁড়ানোর পর বা বিছনা থেকে মাটিতে নামার পর অসহ্য হাঁটুর ব্যথা, যে ব্যথা 4-5 মিনিট বাদে কিন্তু কমছে, কিন্তু সে ব্যথা সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে পারছি না, মর্নিং ওয়াক করতে পারছি না, বাথরুমের সমস্যা হচ্ছে, ডেইলি লাইফস্টাইল বায়োলজিক্যাল নিডসগুলো আমি ফুলফিল করতে খুব সমস্যা হচ্ছে। তো এই জায়গা থেকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসতেন, কিন্তু এখন বলতে দেন প্রতিটা ক্লিনিকে এমন কিছু পেশেন্ট আসছেন যে পেশেন্টদের মধ্যে অন্যতম একটা ম্যাটার থাকছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা শুধু নয়, এই ব্যথা শরীরের সর্বত্র ব্যথা, জয়েন্ট পেন। আয়ুর্বেদ পরিভাষায় আপনি অনেকটা বলতে পারেন সর্বাঙ্গগত বাত, সর্ব অঙ্গ আগত বাত, সর্ব অঙ্গ থেকে যে বাত আসছে তাকে বলা হয় সর্বাঙ্গগত বাত। এই সর্বাঙ্গগত বাতের পেশেন্ট কিন্তু হাতের আঙ্গুল থেকে শুরু করে যাবতীয় জয়েন্ট, ছোট জয়েন্ট বা বড় জয়েন্ট, যে কোনো জয়েন্টে তার ব্যথা হবে। এবং এই জয়েন্ট পেনের মধ্যে কোনো কোনো জয়েন্টে ব্যথা বেশি হবে, কোনো কোনো জয়েন্টে ব্যথা কম হবে, কিন্তু ব্যথা মোরাললেস শরীরের প্রায় সর্বত্র বিচরণ করবে। বাবা ছোটোবেলায় ঔষধ প্রস্তুত করতেন, আমাদের বাতুমুক্তির মেন কম্পোজিশন থাকতো বাত চিন্তামণি, খুব গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ওষুধ একটা, বাত গজেন্দ্র সিংহ, বাবার তৈরি ওষুধ, দাদুর তৈরি ওষুধ, বাত গজেন্দ্র সিংহ। যেমন বাতকে যদি গজরূপে ভাবা হয়, হাতিরূপে যদি একটা ব্যথাকে ভাবা হয় যে আমার শরীরে প্রচণ্ড ব্যথা, সেটা একটা হস্তিসম উপমা, তাহলে সেই গজেন্দ্র সিংহ অর্থাৎ ইন্দ্রের বাহন যেমন ঐরাবত, ওই গজেন্দ্র যদি হয়, সেই ওই উদ্ধত হাতিকে পর্যদুস্থ করছে যে সিংহ, সেই সিংহ হচ্ছে আয়ুর্বেদিক ভেষজ। আচ্ছা, বাত গজেন্দ্র সিংহ মানে হাতিকে, উন্মত্ত হাতিকে প্রশমিত করার জন্য যেমন একজন সিংহ পারে, ঠিক তেমনি একইভাবে এই উন্মত্ত বাতব্যাধিকে প্রশমিত করতে পারে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান। 3টে জায়গা থেকে। নাম্বার 1 ঔষধ নির্বাচন, সঠিক ভেষজ নির্বাচন। নাম্বার 2 পথ্যাপথ্যবিধি, পথ্যবিধি মানে ডায়েট, কি খাবেন কি খাবেন না, কোনটা পথ্য কোনটা অপথ্য, কোনটা খাদ্য কোনটা খাদ্যরূপে বিষ, এবং তার পাশাপাশি সঠিক জীবনযাপন। এই 3টেতে মানুষ কিন্তু ভালো থাকে। এই 3টের মধ্যে কোনো একটাই বায়ুপিত্ত কফ, যেমন 3টের ব্যালেন্স, তেমন এই সঠিক ঔষধ নির্বাচন, পথ্যাপথ্য নির্বাচন এবং সঠিক মাত্রা জীবনযাপন, 3টের মধ্যে যদি কোনো একটা জায়গায় ডিসব্যালেন্স থাকে, তিনি কিন্তু সুস্থ হবেন না। তার জন্য পেশেন্ট পেনকিলার খেলে সেদিন ভালো থাকে, পরের দিন ব্যথা আবার ফিরে আসে। সুস্থ হয়ে গেলেন, হাঁটু অপারেশন করেই আবার ব্যথা ফিরে এলো। কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কোনো জায়গায়। আমার জন্য, আমার কাছে যারা আসেন, আমি তো মোটামুটি 3 মাস পর থেকে পেশেন্টের রিভিউ নেওয়া শুরু করি। মোটামুটি তাদেরকে প্রত্যেককে বলি যে আপনাকে কিন্তু সুস্থ হয়ে গেছেন মানে এটা নয় যে আপনি কিন্তু কাল থেকে দৌড়তে শুরু করে দেবেন। ব্যথা নেই মানে এরম নয় যে আপনি কাল থেকে সিঁড়িতে 2টো করে সিঁড়ি লাফি উঠবেন নামবেন। আপনি সুস্থ হয়ে গেছেন, সুস্থতা ধরে রাখুন। তার জন্য ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন, ডায়েট মেনটেন করুন, জীবনযাত্রার মানের পরিবর্তন করুন। কি খাবেন কি খাবেন না, সেটা যেটা আমাদের এক্সপার্ট টিম আপনাকে অ্যাডভাইস করছে, সেটা দাড়ি কমা ফুল স্টপ মেনে চলুন। আয়ুর্বেদ চিকিৎসা জানেন কি? আয়ুর্বেদ চিকিৎসা হচ্ছে ঈশ্বরের পুজো, অর্থাৎ ঈশ্বরকে পুজো করতে গেলে যেমন নিয়ম নিষ্ঠভাবে আমরা পুজো করি, ঠিক সেইভাবে ঈশ্বরের পুজোর মতো করে ঔষধ সেবন করতে হবে। যিনি সেটা করবেন না, তিনি সেটা কোনোদিনও ঠিক হবেন না। যিনি ঔষধকে সন্দেহ করেন, তিনি কোনোদিনও সুস্থ হতে পারেন না, তিনি কোনোদিনও সুস্থ হতে পারেন না। আমার বাড়ির রত্নেশ্বরের যে পুজো হয় সবাই জানেন, ওখানে আয়ুর্বেদিক ভেষজ সমাহার দিয়ে, ভৈষজ্য রত্নাবলী দিয়ে পুজো হয়। সেই ভৈষজ্যগুলোই তো আমার প্রসাদ, সেগুলো দিয়েই তো আমার ওষুধ তৈরি হয়, সেগুলো দিয়েই তো লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়।
আমার ভূমিকা কতটুকু। খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই সর্বাঙ্গগত বাত, এই সর্বাঙ্গগত বাতকে নিয়ন্ত্রণে আনবার জন্য আমি আজ অব্দি আমার কোনো পেশেন্টকে বলিনি যে আপনাকে লিখে দিচ্ছে আপনি পঞ্চকর্ম চিকিৎসা করুন। কারণ দেখুন, আয়ুর্বেদিক শাস্ত্রোক্ত পঞ্চকর্ম চিকিৎসা এখন কোথাও হয় না, ওটা সম্ভব নয়। বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ঢুকিয়ে দেওয়া, বসিয়ে দেওয়া বা তেল নিয়ে গায়ে মালিশ করা মানে সেটা পঞ্চকর্ম নয়। পেশেন্ট এসে সেটা নিয়ে যেতে পারবেন না, আমরা বারণ করি। আমি কখনো লিখি না, আজ অব্দি করে বলতে পারবেন না আমি প্রেসক্রিপশানে লিখেছি পঞ্চকর্ম চিকিৎসা নেই, কখনো না। পঞ্চকর্ম চিকিৎসা আমি তাদেরকে রেফার করব যারা সঠিকভাবে সেই ট্রিটমেন্টের গুরুত্ব অনুধাবন করে করতে পারবেন। আমার ঔষধ সেবনে যদি মানুষ সুস্থ হন, তাহলে পঞ্চকর্মের জন্য কেন পেশেন্টকে আমি অকারণ টানা হেজরা করব? কিন্তু সর্বাঙ্গগত বাতকে সুস্থতার জন্য আগে সর্বাঙ্গগত বাতের কারণগুলো জানাটা ভীষণ প্রয়োজন। আয়ুর্বেদে যেমন বলে যে আমরা বলি বিষমাসন। বিষমাসন মানে কি? বিষমাসন মানে ভুলভাল পশ্চারে শোয়া বসা, দুটো বালিশে মাথা দিয়ে শুয়ে গেলেন, কেউ টেরা ব্যাকাভাবে শুচ্ছেন, এগুলোকে বলা হয় বিষমাসন। এই বিষমাসন কিন্তু ব্যথার অন্যতম কারণ। আবার বলা হয় যেটা শ্লেষ্মার প্রকোপ বাড়লেও ব্যথা যন্ত্রণা বাড়তে পারে। আবার বলা যায় শরীরে বায়ু বৃদ্ধি পেলেও ব্যথা যন্ত্রণা বাড়তে পারে। আমি যেমন বলি ছোট ছোট কারণে লম্ফন ও প্লবনোত্তদ্ধ ব্যায়ামতি বিচেষ্টতেই। লম্ফন অর্থাৎ যারা জগিং করেন, এক্সারসাইজ করেন, খুব বেশি সাঁতার কাটছেন, প্লবন খুব বেশি অতিরিক্ত ব্যায়াম করছেন, তাদের ব্যথা যন্ত্রণা হয়। কিন্তু আবার দেখা যায় কিন্তু সেটা হচ্ছে দ্রবদধি দিবনিদ্রা প্রূপস্বরূপী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। দ্রবদধি অর্থাৎ সলিড, সেমি সলিড এই ধরনের খাবার, দধিযুক্ত খাবার, দ্রবদধি দিননিদ্রা, দুপুরে ঘুমের মতো বিষ কিছু হয় না। যিনি দুপুরে ঘুমন তিনি জানেন ঘুম থেকে ওঠার পর তার শরীরে মনে হয় যেন 5 বছর বয়স বেড়ে গেছে, ভারী শরীর লাগে। অর্থাৎ সেই মানুষটি যখন সকালে ভালোভাবে ঘুম থেকে ওঠেন তিনি ফ্রেশনেস পান, কিন্তু কেউ বলতে পারবেন না আমি দুপুরে ঘুমিয়ে উঠে সে ফ্রেশনেস পাচ্ছি। সুতরাং এই দিবানিদ্রার মতো বিষাক্ত কিছু হয় না। দ্রবদধি দিবানিদ্রা প্রূপস্বরূপী প্রপরে তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। যখন আকাশ থেকে তুহিন অর্থাৎ শিশির পড়ে তখনও শ্লেষ্মা বাড়তে থাকে। আমরা এই চরক সংহিতা, সুস্থ সংহিতা, বাগভট সংহিতা দাড়ি কমা ফুল স্টপ মুখস্থ করে আসি, তবে আয়ুর্বেদের 2-4 লাইন কথা বলেন।